আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। ভারতকে বুড়ো আঙ্গুল প্রদর্শন চীনের সঙ্গে যা করছেন ডক্টর ইউনূস। ছাত্রদের পার্টির নির্বাচনের জোর প্রস্তুতি, হাসনাত সার্জিস সহ নমিনেশন পেল যারা। এবার বিস্তারিত। গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধের সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিবিসির ওয়েবসাইটে অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমনপীড়ন চালিয়েছিল। ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল। আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলেন। ফলে স্পটলাইটে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখলাম, বলেন ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাই কমিশনার বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। ভলকার তুর্ক আরও বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। 2024 সালের জুলাইতে শুরু হওয়া সরকারি কোটা সংস্কারের আন্দোলন সহিংসতার জেরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আন্দোলন ঠেকাতে ব্যাপক দমন পীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দল অনুসন্ধান চালায়। 13 ফেব্রুয়ারি সেই তথ্যানুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন, বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছিল। 5 মার্চ 2025-এ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার পর জেনেভায় বাংলাদেশ জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন ভলকার তুর্ক। সেখানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিলেন বলে জানান তিনি। এ যেন মরার উপর খাড়ার ঘা। ভারতের সঙ্গে বাংলাদেশের তীব্র বিরোধিতার মধ্যেই আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীনের হাইনান প্রদেশে অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বিওএও ফোরাম ফর এশিয়ার সম্মেলন আগামী 25 থেকে 28 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে যোগ দিতে 27 থেকে 28 মার্চ প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন। এর পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে বসারও আমন্ত্রণ জানিয়েছে। আগামী 28 মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সি জিনপিং এর বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, সপ্তাহখানেক ধরে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরের আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সফরসূচি এবং আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর আয়োজনের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে চাইছে। এর আগে 20 থেকে 24 জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সব আসনেই তারা যোগ্য প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চান। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় নেতাদেরকে কে কোন আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন তা জানা গেছে। এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম রাজধানীর 2টি আসন থেকে নির্বাচন করতে পারেন। আসনগুলো হলো ঢাকা 9 ও ঢাকা 11। শুরুতে আলোচনা সভা, ইফতার পার্টির মতো ছোট কর্মসূচি দিয়ে তারা এগোতে চাইছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিজ এলাকার রংপুর 4 থেকে নির্বাচন করতে পারেন। তিনি এলাকায় বেশ কিছু কর্মসূচি পালন করছেন। এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুর 5 কিংবা ঢাকা 18 থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা 1, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বরিশাল 5 কিংবা ঢাকা 14, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী 6 থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে হাসনাত, সার্জিস এবং আব্দুল হান্নান নিজ নিজ এলাকায় এরই মধ্যে কাজ শুরু করেছেন। যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির নিজের জন্মস্থান কুমিল্লা 10, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট আসনে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় নিয়মিতই এসব এলাকায় গণসংযোগ সহ নানা ধরনের কর্মসূচিতে অংশ করছেন তারা। পাশাপাশি কাজ করছেন তরুণ যুবকদের সংগঠিত করতে। যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল 3, আলী নাসের খান গাজীপুর 4, আবু সাইদ লিওন নীলফামারী 4, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঝালকাঠি 1, রাজাপুর, কাঠালিয়া অথবা ঢাকা 18 উত্তরা আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান করে ভোটারদের মতামত জানার জন্য ছোট ছোট কর্মসূচিও করছেন। যুগ্ম সদস্য সচিব হাফিজ আকরাম হুসাইন ঢাকা 13 আসনে নির্বাচন করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই আকরাম হোসেন শ্রমিক, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষদের নিয়ে কাজ করছেন। এদিকে 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকার থেকে পদত্যাগ করবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা যদি পদত্যাগ করে দলে আসেন, সেক্ষেত্রে মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 এবং আসিফ মাহমুদ কুমিল্লা 3 থেকে নির্বাচন করতে পারেন বলে এনসিপি সূত্রে জানা গেছে। অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার নরসিংদী 1 অথবা 2 থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী যথাক্রমে খায়রুল কবির খোকন এবং আব্দুল মঈন খান থাকায় ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া 1, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রাম 1, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তসলিম জারা ঢাকা 17, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা 1, মাহিন সরকার সিরাজগঞ্জ 5, অলিক টাঙ্গাইল 1, নাজমুল হাসান সোহাগ গাইবান্ধা 3, গোলাম মর্তুজা সেলিম ঠাকুরগাঁও 3, মামুন আবদুল্লাহ তুষার সাতক্ষীরা 3 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে এনসিপির নেতারা বলেছেন। এনসিপির নেতারা বলেছেন, নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। নির্বাচনী জোট হতে পারে, তবে সেটিতে মুখ্য ভূমিকায় থাকবে জাতীয় নাগরিক পার্টি। রোজা, ইফতার পার্টি এবং ঈদের পর থেকে পুরোদমে তৃণমূলে কাজ করবেন সম্ভাব্য প্রার্থীরা। যেসব আসনে বিএনপি জামাতের হেভিওয়েট প্রার্থী রয়েছে, তাদেরও চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নেওয়ার কথা জানান তারা। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা অগণন।